আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন বাবার স্মৃতি বিজড়িত জিয়াখাল পুনর্খনন কাজ। যোগ দেবেন জনসভায়। বারবার বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য শিক্ষক পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সমস্যা কাটাতে নিয়ম পাল্টাচ্ছে এনটিআরসিএ। ভোর থেকে ফের বৃষ্টির দাপট রাজধানীতে। আকাশ মেঘলা, গাইবান্ধায় 5 জন সহ 8 জেলায় বজ্রপাতে নিহত 15। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থী আহত। আগস্ট মাস থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুফল মিলবে। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট। এবং যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার স্মৃতি বিজড়িত জিয়াখাল পুনর্খননের কাজের উদ্বোধন করবেন তিনি। অংশ নেবেন জনসভায়। সরকার প্রধানের এই সফর ঘিরে এখন উৎসবের আমেজে ভাসছে পুরো জেলা। নতুন আশায় বুক বেঁধেছেন যশোরবাসী। প্রহর গুনছেন তাদের দাবি সরকার প্রধানের কাছে তুলে ধরার। জিয়াখালের পুনর্খননের উদ্বোধন ছাড়াও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। অনুষ্ঠানস্থল থেকে শুরু করে যাতায়াতের প্রতিটি পথে তৈরি করা হয়েছে নিশ্চিত নিরাপত্তা বলয়। বারবার বিজ্ঞপ্তি দিয়েও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক পাচ্ছেন না সরকার। এনটিআরসি এর বিগত সব নিয়োগ বিজ্ঞপ্তিতেই গড়ে প্রায় 1/3 পদ খালি থেকে গেছে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে। আবার চাকরি না পেতে পেতে অনেক শিক্ষকের সনদের মেয়াদও শেষ হয়েছে। তবে এবার আগের নিয়ম পাল্টে নিবন্ধন পরীক্ষা থেকে সরে এসে শিক্ষক নিয়োগে সরাসরি বিজ্ঞপ্তির পথে যাচ্ছে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ 2026 সালের 4 জানুয়ারি 67,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। নিবন্ধন সনদধারীদের আবেদনের পর ওই মাসের 28 তারিখ 11,713 প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসিএ। ওই এক গণবিজ্ঞপ্তিতে 55,000-এরও বেশি পদে শিক্ষক পাওয়া যায়নি। যদি 50,000 শূন্য পদ বলি, 50,000 এই অবস্থা প্রায় প্রতিটি গণবিজ্ঞপ্তিতেই। এনটিআরসিএ বলছে প্রতি গণবিজ্ঞপ্তিতেই শূন্য পদের একটি বড় অংশই ফাঁকা থেকে যাচ্ছে। ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি যদি কথা বলি, সেখানে আমাদের প্রায় 6-7টা বিষয়ে আমরা যোগ্যতম প্রার্থী পাই নাই। অর্থাৎ আমাদের পোস্ট আছে যদি 100, আমরা প্রার্থী পেয়েছি 50 জন। তাহলে আর 50 জন ওই শূন্য থেকেই যাচ্ছে এবং আমরা নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত সেই পোস্ট আমরা ফিল আপ করার কোনো সুযোগ নেই। দেওয়ার পরেও যদি আমরা উপযুক্ত প্রার্থী না পাই, আবার শূন্য থাকছে। তার মানে কি, আমার উপযুক্ত প্রার্থী না পাওয়ার ফলে নির্দিষ্ট একটা পদে পরপর হয়তো 1-2টা সাইকেল আমার শূন্য থাকছে। এইভাবে দেখা যায় টোটাল সংখ্যাটা একটু বড় দেখাচ্ছে। তবে এবার আর নিবন্ধনধারীদের মধ্য থেকে নয়, শিক্ষক হতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি আসছে, যাতে নিয়োগ হবে এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। আমরা যেখানে আগে নিবন্ধন নিয়োগ সুপারিশ করা হতো, এখন আমরা সেটাকে বলছি সরাসরি নিয়োগ। এখন আর নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি নিয়োগ 1:1। অর্থাৎ আমার যদি শূন্যপদ যদি একটা থাকে, আমি একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করব। সেই একজনকে আমরা নিয়োগ দেব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। সেটাকে নিয়োগ সুপারিশও বলা যেতে পারে, সরাসরি নিয়োগও বলা যেতে পারে, কিন্তু আমাদের আর কোনো লেফট আউট থাকবে না। তবে এ পরীক্ষায় সর্বোচ্চ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা বলছে এনটিআরসিএ। আর আগের বাদ পড়া নিবন্ধনধারীদের জন্য দেয়া হতে পারে বিশেষ বিজ্ঞপ্তিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে নতুন কারিকুলামের পথে হাঁটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব দক্ষতায় সমৃদ্ধ হয়ে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারবেন কর্মক্ষেত্রে। তবে এই পদ্ধতি নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব প্রয়োগ ভিত্তিক আউটকাম বেসড এডুকেশন বা ওবি পদ্ধতি চালু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নতুন এই কারিকুলামের আওতায় শুরু করবেন তাদের শিক্ষা কার্যক্রম। এ লক্ষ্যে এরই মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নতুন এই পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও কেউ বাড়তি একাডেমিক চাপ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এই সিস্টেমটা আউটকাম বেসড, যেটা আমাদের বহির্বিশ্বের সাথে খাপ খাওয়াতে সাহায্য করবে। ওবি কারিকুলামের সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে শিক্ষকদের এই পলিসিটা অ্যাডাপ্ট করার ক্ষেত্রে। তারা এই কারিকুলামটার মাধ্যমে আমাদের স্টুডেন্টদের কতটা আউটপুট দিতে পারবে, এটা নিয়ে আমার একটু সন্দেহের জায়গা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞানেই নয়, বরং বাস্তব দক্ষতায়ও সমৃদ্ধ হয়ে কর্মক্ষেত্রে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারবেন। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। উন্নত বিশ্বের এই সিস্টেমের কারণে, আউটকাম বেসড এডুকেশনের কারণে যেভাবে তারা ইন্টারন্যাশনাল সিটিজেনশিপ ডেভেলপ করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থীরাও ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবে। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন এই পদ্ধতি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ আছে। পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক এবং কার্যকর ও ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত না হলে ওবিই কারিকুলাম পুরোপুরি সফল করা কঠিন হতে পারে বলে মনে করছেন তারা। যদি প্রপার মনিটরিং হয়, প্রপারলি ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি প্রত্যেকটা জায়গায় যদি ফোকাস করতে পারেন, তাহলে হয়তো ভালো একটা আউটপুট আমরা এই ওবি থেকে পেতে পারি। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে ওবিই কারিকুলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। বড় মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের অন্যতম বড় চালের মোকামে প্রভাব পড়তে শুরু করেছে। নতুন ধানের দাম কম থাকলেও জ্বালানির দামের প্রভাবে পরিবহন খরচ বেড়েছে। এতে মিলগেটে এসে বেড়ে যাচ্ছে চালের দাম। এদিকে তেলের দাম বাড়ার সুযোগে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য তদারকি বাড়িয়েছে খাদ্য বিভাগ। নতুন বোরো ধান বাজারে উঠতে শুরু করেছে। হাওর অঞ্চল থেকে ট্রাক বোঝাই ধান আসছে কুষ্টিয়ার খাজানগর মোকামে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে যে ট্রাক ভাড়া ছিল 22 থেকে 23,000 টাকা, এখন সেই ট্রাক ভাড়া গুনতে হচ্ছে 30,000 টাকা পর্যন্ত। নতুন ধানের দাম কমলেও পরিবহন খরচ বৃদ্ধিতে কেজিতে খরচ 2 থেকে 3 টাকা বাড়ছে। ভাড়া ছিল আগে 23,000, 24,000, এখন 30,000, 31,000 টাকা ভাড়া। গাড়ি ভাড়া বেশি, এই জন্য আমাদের চাউলের দাম বাড়বে। ছোট মিলাররা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচের পাশাপাশি বেড়েছে বস্তার দামও। নতুন করে বিদ্যুতের দাম বাড়লে চালের দর আরও বাড়বে। বস্তার দাম বেড়ে গেছে, লেবার কস্ট বেড়ে গেছে, এতে টোটালি চালের উপরে এর প্রভাব পড়বে। দেশে পর্যাপ্ত ধান ও চালের মজুদ আছে। বোরোতে ভালো ফলন হওয়ায় ধান চালের দাম বিগত সময়ের তুলনায় কম থাকলেও সামনের দিনে হঠাৎ করেই বেড়ে যাওয়ার শঙ্কা মিল মালিক ও ব্যবসায়ীদের। এই প্রভাবটা হয়তো এই মুহূর্তে পড়ছে না, 2-4 মাস 6 মাস পরে পড়বে, আলুর দাম তখন বাড়িয়ে যাবে। তা আমরা তো মনে করি যে এই জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এখন হয়তো বা চাউলের দাম কম আছে বা বাজারে সেটা প্রভাব পড়ছে না, কিন্তু এটার প্রভাব তো 2 মাস পরে বা তার কিছুদিন পরেই এর প্রভাবটা চলে আসবে। এদিকে পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য তদারকি বাড়িয়েছে খাদ্য বিভাগ। অযৌক্তিক কারণে কেউ যেন সুযোগ নিতে না পারে, এই জন্য খাদ্য বিভাগ প্রতিনিয়ত আমরা মনিটরিং করতেছি। যেহেতু রিসেন্টলি দামটা বেড়েছে, এর প্রভাব এখন পর্যন্ত পড়েনি। এরকম কোনো আশঙ্কা কোনো জায়গায় যদি দেখা দেয়, সাথে সাথে আমরা সেই জায়গায় তদারকি করছি। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে দিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় 1.5 থেকে 200 ট্রাক চাল যায়। পাশাপাশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ট্রাক বোঝাই করে ধান আসে এখানে। তদারকি জোরদার করা না হলে আগামীতে বাজার অস্থির হওয়ার শঙ্কা রয়ে যাচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ভিসা ও বিমানের টিকিট আগেই শতভাগ সম্পন্ন হওয়ায় হজ যাত্রায় অনেকটাই শৃঙ্খলা ফিরেছে এবার। হজ অফিসে হজ যাত্রীদের খোঁজ খবর নিচ্ছেন ধর্মমন্ত্রী। যাত্রীদের দিচ্ছেন নানা উপহার সামগ্রী। এছাড়া পুরো হজ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। ইমিগ্রেশন ও বোর্ডিং পাস সহ যাবতীয় কাজ সারতে আশকোনা হজ অফিসে আসতে হয় হজ যাত্রীদের। তবে প্রধান ফটকে ঢুকতেই হজ প্রত্যাশীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার মিনারেল ওয়াটার তুলে দেন স্বেচ্ছাসেবকরা।
আগের বছরগুলোতে হজ ব্যবস্থাপনা নিয়ে ছিল নানান অভিযোগ। তবে চলতি বছরের প্রত্যাশিত সময়ের আগেই ভিসা আর বিমানের টিকিট হয়ে যাওয়ায় নিশ্চিন্তে সৌদি যেতে পারছেন হজযাত্রীরা। হজযাত্রার শুরুতে হজ ক্যাম্পের মশার উপদ্রব থাকলেও ধর্ম মন্ত্রণালয়ের নানান উদ্যোগে পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। এতে খুশি হজযাত্রীরা। ধর্মমন্ত্রী একবার সর্বশেষ জনাব তারেক রহমান, সে যে এই উদ্যোগটার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে ওয়েলকাম করলো, আমাদের টলি নিয়ে গেল, তারপর আমাদের আপ্যায়ন করলো। মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছে, আর এখানে মশার কোনো উপদ্রব আমি দেখতেছি না। এদিকে স্বাস্থ্যকর পরিবেশ ও আবাসন ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান আল্লাহর মেহমানরা। আমি ধর্মমন্ত্রীকে আল্লাহর রাস্তায় আমি তার জন্য দোয়া করব, সেজন্য আমাদের হজ ক্যাম্প দিয়ে একটু লক্ষ্য করে সার্বিক সহযোগিতা ওরা করতেছে এবং ঢুকলে পানির বোতল দিচ্ছে, বাইটা দিচ্ছে, দিচ্ছে, বা নিপটে উঠলে দেখাই দিচ্ছে এখানে যান এখানে যান। সেবা ভালো, খারাপ না, আর পরিবেশটাও ভালো দেখতেছে। টাকা ভাঙাইতে অনেক সুযোগ সুবিধা পাইছে এবং অনেক আমার জন্য সেবা করেছে, অনেক বুঝাইছে, সব দিক দিয়ে ভালোই। কোন রকম হয়রানি আর ভোগান্তি ছাড়াই যেন হজযাত্রীরা সৌদিতে গমন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। দুটি মশার মেশিন এবং ওষুধ কর্মীসহ দিয়ে তিনি মশা যাতে নিধন করা সম্ভব হয় দ্রুত, সেই পদক্ষেপ নিয়েছে। উনি নিজের উদ্যোগে, নিজের অর্থায়নে উনি দুটি র্যাপিং মেশিন দিয়েছেন। হজযাত্রীদের জন্য 1 লক্ষ বোতল পানির ব্যবস্থা এখানে করেছেন। হজ এজেন্সির পক্ষ থেকে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করছি, সমন্বিতভাবে আমরা কাজ করছি, যার কারণে এই বছর হজ ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল হচ্ছে। হজযাত্রীদের সেবার কাজ করছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, পাশাপাশি সরকারের তরফ থেকেও নেওয়া হচ্ছে খোঁজ খবর। মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছিলেন যে হজযাত্রীদের প্রত্যেককে হজ ক্যাম্পের পোর্টসে রিসিভ করতে হবে এবং তাদের লাগেজ যেন বহন করতে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের লাগেজটা উপরে উঠাতে কষ্ট হয়, তাদের জন্য এই কষ্ট তাদের না করতে হয়, সেজন্য ডেডিকেটেড হজ সেবক টিম কিন্তু নিয়োগ করা হয়েছে। তিনি কিন্তু গভীর রাত পর্যন্ত হজ ক্যাম্পে অবস্থান করে হজযাত্রীদের সকল সেবার কিন্তু উনি নিজে তদারকি করেন এবং তিনি নিজে ফ্রন্ট থেকে কিন্তু এই নেতৃত্ব দিচ্ছেন। এই বছর মতোই সেবার মান আগামীতেও বজায় থাকবে এমনটাই প্রত্যাশা হজযাত্রীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। খাতা কলমে 250 শয্যা বিশিষ্ট হলেও চুয়াডাঙ্গার সদর হাসপাতালে নেই 50 শয্যার জনবল। সংকট এতটাই যে সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত আইসিইউ ও কিডনি ডায়ালিসিস ইউনিট গত 3 বছরে চালু করা সম্ভব হয়নি। সেবা নিতে এসে অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হচ্ছে রোগী, আর প্রতিনিয়ত চাপ সামাল দিতে ঝক্কি পোহাতে হচ্ছে রোগীদের। 1970 সালে 50 শয্যা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুরু হয় স্বাস্থ্যসেবা। এরপর 2003 সালে উন্নীত করা হয় 100 শয্যায়। সবশেষ 2022 সালে হাসপাতালটি 250 শয্যার প্রশাসনিক অনুমোদন পায়। দফায় দফায় শয্যা বৃদ্ধি করা হলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়নি। জনবল সংকটে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগ জটিল হলে ছুটতে হচ্ছে ঢাকা কিংবা রাজশাহীতে। রিক্সা চালিয়ে খাই, এই রুগী নিয়ে বসে থাকবো না, এখন আবার সংসার চালাবো। এত কিছু ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না বা চালু করতে পারছি না, শুধুমাত্র আমাদের দক্ষ জনবলের অভাবে। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। সবাই বোধহয় সেবা দেন, কিন্তু আমরা কিভাবে দেব এটা কেউ দেখে না। করোনার পরপরই আমাদের এই আইসিইউটা একটা প্রজেক্টের মাধ্যমে তৈরি হওয়ার পরে কিন্তু লোকবল না থাকার কারণে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যেটা সমস্যা, আমরা হিমশিম খাচ্ছি। জনবলের এই ঘাটতি পূরণ না করলে আমরা এটা পরিপূর্ণ সেবা থেকে চুয়াডাঙ্গাবাসী বঞ্চিত হবে এবং আমাদেরও এটা এক ধরনের খারাপ লাগা কাজ করে, আমরা পাচ্ছি না। 2023 সালে 10 শয্যার আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হলেও জনবল সংকটে কার্যক্রম চালু করা যায়নি। অলস পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। 50 বেডের জনবল দিয়েই মূলত আমরা 250 বেড চালাচ্ছি। জনবলের তীব্র সংকট বিরাজ করছে। তো এই মুহূর্তে আমরা যখন রোগীর চাপটা বেড়ে যায় সেক্ষেত্রে সামাল দিতে একটু মুশকিল হয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 123 জন পদ সৃজন হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় এখনো অনুমোদন না দেওয়ার কারণে এই জনবল এখানে নিয়োগ দেওয়া যাচ্ছে না। সদর হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা গ্রহণ করেন অন্তত 1000 রোগী। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে। তেলের অভাবে তীব্র গরমে বাগানগুলোতে ঠিকমতো সেচ ও ছত্রাকনাশক স্প্রে করতে পারছেন না চাষিরা। এতে বিপাকে আম চাষি ও বাগান মালিক। ফলন বিপর্যয়ের শঙ্কায় তারা। তবে কৃষি বিভাগ বলছে উৎপাদনে কোনো সমস্যা হবে না। অতিরিক্ত স্প্রে না করে সময় মতো স্প্রে করার পরামর্শ তাদের।
জ্বালানি তেলের সংকটে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ। চাহিদা মতো তেল না মেলায় তীব্র গরমে ঠিকমতো বাগানের সেচ দিতে পারছেন না কৃষক। তার উপর 2 বার শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে পোকার সংক্রমণের শঙ্কায় তারা। এদিকে কৃষিকাঠ ছাড়া পাম্প থেকে মিলছে না জ্বালানি তেল। আবার কাঠ থাকার পরও অনেক পাম্প বন্ধ থাকায় চাহিদা মতো তেল পাচ্ছে না কৃষক। এতে করে সেচ ও ছত্রাকনাশক স্প্রের অভাবে আমে পোকার আক্রমণ সহ বোটা শুকিয়ে ঝরে পড়ছে গুটি আম। বর্তমানে এই সময়টা হচ্ছে উত্তম সময়, পরিচর্যার সময়। এখন যদি আমরা স্প্রে সময় মতো না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। পাম্পে যে তেল পাই তা আমরা কিছু চালু করতে পারবো, যদি না পাই তো আমরা ফের ক্ষতিগ্রস্ত হতে পড়বো। পাম্প সিলেক্ট করে দিয়েছে, নির্দিষ্ট একটা পাম্প দিয়েছে, আপনারা ওই পাম্পে তেল নেবেন, কিন্তু ওই পাম্পে 10 দিন 15 দিন যখন তেল আসছে না তখন কিন্তু আমরা অন্যান্য পাম্পে গেলে আমাদেরকে তেল দিচ্ছে। তবে শেষ সংকট ও ঠিকমতো কীটনাশক স্প্রে না করতে পারলেও আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না বলে মনে করছে কৃষি বিভাগ। প্রয়োজন আছে সেই ক্ষেত্রে যদি তেল দিতে না চায় সেই ক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে ব্যবস্থা নিব। তবে আমার মনে হয় যে এই মুহূর্তে যে অবস্থা আছে আগামী দিনগুলোতে যদি এভাবে থাকে আমার মনে হয় না যে কৃষি উৎপাদনে কোনো সমস্যা হবে। জেলায় 37,487 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ টন। ডিবিসি নিউজ ডেস্ক। খেলার মাঠে কোনো মেলা আয়োজন না করার সরকারি নির্দেশনা থাকলেও চট্টগ্রামে দেখা যাচ্ছে উল্টো চিত্র। নগরীর পোলো গ্রাউন্ড ও শাহজাহান মাঠে 2টি বড় খেলার মাঠ দখল করে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। এতে একদিকে যেমন এসএসসি পরীক্ষার্থীরা শব্দ দূষণে ভুগছে, অন্যদিকে মাঠ হারিয়ে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ একসময় যেখানে কিশোর তরুণদের কোলাহলে মুখর থাকত, সেখানে এখন শুধুই দোকানপাটের সারি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মেলার শুরুর আগে প্রস্তুতি ও চলমান মেলার কারণে গত 1 মাস ধরেই এখানে খেলাধুলা বন্ধ। স্কুল পড়ুয়াদের এখন মাঠ ছেড়ে সড়কেই ব্যাট বল হাতে নিতে হচ্ছে। এই পরীক্ষার মাঝে যদি এখানে মেলা হয় আমাদের পড়াশোনা ক্ষতি হবে না। এখানে মেলা হচ্ছে, এটা কোনো যৌক্তিকতা নাই, মানে রেলের কোনো ভারসাম্য নাই, রেলের কথার কোনো মূল্য নাই। একই চিত্র নগরীর পাহাড়তলিতে শাহজাহান মাঠেরও। মাঠের ঠিক পাশেই ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চ বিদ্যালয়, যা বর্তমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র। মেলার হাকডাক ও খেলার মাঠে মেলার আয়োজনে ক্ষুব্ধ অভিভাবকরাও। নির্ধারিত একটা মাঠ দেওয়া থাকা উচিত যেখানে শুধুমাত্র ওইখানেই মেলা হবে। স্কুলের পাশে যতগুলো মাঠ আছে এগুলো সব মেলার জন্য, মেলার উদ্যোগটা বন্ধ করার দরকার। আয়োজকরা অবশ্য দাবি করছেন সব ধরনের নিয়ম মেনেই তারা মেলার অনুমতি নিয়েছেন। মেলা তো হয় 1 মাস, আর খেলা হয় 11 মাসই খেলা হচ্ছে। এর আগেও 2 বার হয়েছে, 21 সালে 22 সালে মহিলা এসএমই বাণিজ্য মেলা যেটা হচ্ছে বর্তমান পোলোগ্রাম মাঠে, ওই মেলাটি কিন্তু এখানে 2 বার হয়েছে। তার ধারাবাহিকতা এই মেলাটি আবার নতুন পর্যায়ে আবার নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরিবেশ কর্মীদের অভিযোগ, মাঠ দখল করে এই ধরনের মেলা আয়োজনের পেছনে রয়েছে বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের খেলা। এতে নষ্ট হচ্ছে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। পোলো গ্রাউন্ডে আমরা বারবার দাবি তুলেছিলাম যে পোলো গ্রাউন্ড মাঠে যেন আর কোনো বাণিজ্য মেলা বা কোনো মেলা না হয়। বাণিজ্য মেলাকে কেন্দ্র করে, খেলার মাঠে হওয়াকে কেন্দ্র করে বাণিজ্যের বাইরেও নানা রকম আর্থিক স্বার্থ এখানে সংশ্লিষ্ট। ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে মাঠগুলো দখলমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।